বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। তো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি শুরু করতে যাচ্ছি অনলাইন লাইভ ক্লাস। তো আমার বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা। এই অধ্যায়ে এই সাবজেক্ট থেকে আমি তৃতীয় অধ্যায় আজকে আলোচনা করতে যাচ্ছি। তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য। তো গত ক্লাসে আমি নিয়েছিলাম অঙ্ক করার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার হয় সে সূত্রগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে আজকে আমরা গাণিতিক অংশ সমাধান করব। তো গাণিতিক অংশ সমাধান করতে গেলে অবশ্যই আমাদেরকে সূত্রগুলো জানতে হবে। তো আমি আশা করি তোমরা নিশ্চয়ই সূত্রগুলো সবাই দেখেছো। তো ফলে আমরা আজকে অঙ্ক করতে গেলে এগুলো সুবিধা হবে। তো গত ক্লাসে আমি অনেকগুলো সূত্র দিয়েছিলাম, তার ভিতরে একটি সূত্র বাকি ছিল। ওই সূত্রটা আমি আগেই দিচ্ছি, যেটাকে আমরা বলি ইআইআর। এই সূত্রটা একটু দেখে নাও, ইআইআর। তো ইআইআর এর সূত্রটা আমরা দেখে নিব। 1+i ডিভাইডেড m পাওয়ার হচ্ছে m-1। অর্থাৎ ইআইআর মানে কি, যখন বাংলায় বলা থাকবে কার্যকরী সুদের হার নির্ণয় করো, কার্যকরী সুদের হার। তো কার্যকরী সুদের হার যখন নির্ণয় করতে হবে তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো কার্যকরী সুদের হার সূত্র, অর্থাৎ এটা বের করতে হলে অবশ্যই আমাদের কার্যকরী সুদের হার কি সেটা জানা আগে দরকার, যে কার্যকরী সুদের হার কি। আচ্ছা, প্রকৃতপক্ষে যে সুদ নির্ণয় করা হয় বা প্রকৃতপক্ষে একটি প্রতিষ্ঠানের যে সুদের হার থাকে ওটাকে আমরা বলতে পারি কি, কার্যকরী সুদের হার। আর কার্যকরী সুদের হারটি অবশ্যই চক্রবৃদ্ধি সুদের হারের সাথে সম্পৃক্ত। চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে ততই কিন্তু কার্যকরী সুদের হারও বেড়ে যাবে। তো আমি আবার বলছি, কার্যকরী সুদের হার হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সাথে জড়িত। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ যতই বৃদ্ধি পাবে কার্যকরী সুদের হার ততই বৃদ্ধি পাবে। ওকে, তো আমরা সূত্রটা একটু দেখে নিই। ইআইআর ইংলিশে বলা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ কার্যকরী সুদের হার। এটি সূত্র হচ্ছে 1+i ডিভাইডেড m পাওয়ার হচ্ছে m-1। এখানে m দ্বারা কি বোঝানো হয়েছে, চক্রবৃদ্ধি। আমি গত ক্লাসে বলেছিলাম m দ্বারা আসলে কি, m কখন আসবে, যখন অঙ্কের ভিতরে আমরা দেখব চক্রবৃদ্ধি আছে তখন কিন্তু আমরা সূত্রে কি ব্যবহার করব, m ব্যবহার করব। তো যাই হোক, এই সূত্রটা বাকি ছিল। তো আমরা আজকে তোমাদেরকে বলেছিলাম যে গাণিতিক অংশ সমাধান করব। তো গাণিতিক কিছু অংশ দেখব, তারপর আমরা সমাধান করব। তো দেখো, আমরা কালকে দুটি মূল্য দেখেছিলাম, অর্থাৎ বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। তো আজকে আমি প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নর্মাল যে সূত্র দিয়ে আমরা বের করব সেটি আমরা একটা উদ্দীপক দিব, সেখান থেকে আমরা অঙ্কটা করব। তো দেখো, আমরা ফার্স্ট একটা উদ্দীপক দেখব। তো উদ্দীপকটা হচ্ছে মিস্টার শফিক 8 বছর পর। তো আমি যদি এখানে লিখি যে মিস্টার শফিক 8 বছর পর, মিস্টার শফিক 8 বছর পর 8 লাখ টাকা পাওয়ার আশায় মিস্টার শফিক 8 বছর পর 8 লাখ টাকা পাওয়ার আশায় একটি ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন। তো একটি ব্যাংকে জমা রাখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে অর্ধবার্ষিক সুদ দেওয়া হবে। সেক্ষেত্রে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে
12% হারে 10% হারে সুদ দিবে। এরপর আরেকটু হচ্ছে যে অথবা আরেকটা অপশন, অথবা উক্ত টাকায় 9% হারে 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 8 বছর মেয়াদি সরকারি বন্ড কিনবেন। তো এখানে এতটুকু উদ্দীপক, একটু খেয়াল করবে উদ্দীপকে দুটি পার্ট থাকে। ফার্স্ট হচ্ছে মিস্টার শফিক 8 বছর পর 8 লাখ টাকা পাওয়ার আশায় একটি ব্যাংকে টাকা জমা রাখতে চান। তো সেক্ষেত্রে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 10% হারে সুদ দিবে। অথবা এই একটা শর্ত গেল, এবং দ্বিতীয় শর্তে বলা হয়েছে অথবা উক্ত টাকায় 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 8 বছর মেয়াদি সরকারি বন্ড কিনবেন। তার হাতে এখানে দুটি প্রকল্প আছে বা দুটি শর্ত আছে। এখন তার কোশ্চেনে কি বলেছে, আমরা কোশ্চেন ক খ না দিয়ে আমরা গাণিতিক অংশ বলেছি সমাধান করব। তো গাণিতিক অংশ আমরা দেখব। তো এখানে বলা হয়েছে যে ব্যাংকে টাকা রাখলে তো 8 বছর পর 8 লাখ টাকা পাবেন। হয়েছে মিস্টার শফিক ব্যাংকে টাকা রাখলে 8 বছর পর 8 লাখ টাকা পাবেন। তো দেখো কোশ্চেনটা বলা হয়েছে যে মিস্টার শফিক ব্যাংকে টাকা রাখলে 8 বছর পর 8 লাখ টাকা কি পাবেন। কোশ্চেন করা হয়েছে 8 লাখ টাকা কি পাবেন। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে মিস্টার শফিক ব্যাংকে যদি টাকা রাখে তাহলে 8 বছর পর কি আসলে কি 8 লাখ টাকা পাবে। তো এই একটা কোশ্চেন। তো আর একটা কোশ্চেন হবে এক্ষেত্রে যে মিস্টার শফিকের জন্য কোথায় বিনিয়োগ করা লাভজনক। মিস্টার শফিকের জন্য কোথায় বিনিয়োগ করা লাভজনক, এটা নির্ণয় করতে হচ্ছে কোথায় বিনিয়োগ করা লাভজনক। তো আমরা এই অঙ্কগুলো করার আগে আমরা উদ্দীপকটা ভালো করে বুঝে নিব, তারপরে অঙ্ক করব। কারণ আমি যদি উদ্দীপক না বুঝতে পারি তাহলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব সেটা কিন্তু বুঝবো না। এই জন্য আসলে কোশ্চেনে কোন মূল্যটি দেওয়া আছে সেটা আগে নিরূপণ করে তারপরে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে মিস্টার শফিক 8 বছর পর 8 লাখ টাকা পাওয়ার আশায় একটি ব্যাংকে টাকা রাখতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে তাকে বলা হয়েছে অর্ধবার্ষিক, এখানে মূল যে বিষয়গুলো আছে বিষয়গুলোকে আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি। এখানে দেখো অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কথা উল্লেখ করা হয়েছে। তো 8 বছর পর, তার মানে এখানে কোন মূল্যটা দেওয়া আছে আমরা সহজেই বুঝতে পারি। বাংলা গ্রামার যদি সবাই বুঝে থাকি, পর দেখো 8 বছর পর মানে হচ্ছে কি ফিউচার ভ্যালু, অর্থাৎ এটা ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে। তাহলে আমি বলি যে এখানে মিস্টার ব্যাংকে যদি টাকা রাখে মিস্টার শফিক সাহেব, তাহলে কিন্তু সে 8 বছর পর কত টাকা পাচ্ছে, 8 লাখ টাকা পাচ্ছে। তার মানে এটা কি দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে। তো ফিউচার ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমাকে কি বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ভ্যালু আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো এখানে বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ণয় করি সেটা দেখব। তবে এখানে একটা কথা আছে যেখানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কথাটাই আছে। তো আমি গত ক্লাসে বলেছিলাম অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কথা যদি বলা থাকে সেক্ষেত্রে আমরা সূত্রের মধ্যে কি ব্যবহার করি, এম ব্যবহার করি। তো সেখানেও কিন্তু আমরা আজকেও
এই সূত্রেও আমরা দেখব যে আসলে কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, কোন জায়গায় কি লিখতে হয়, আমরা উদ্দীপক অনুযায়ী এটা সাজাবো। তো দেখো আমি এটার সমাধানটা করে দিচ্ছি। মিস্টার শফিক ব্যাংকে টাকা জমা রাখলে 8 বছর পর 8 লাখ টাকা পাবেন কি না সেটা আমরা দেখব। তাহলে আমি বুঝতে পারলাম যে 8 বছর পর বলেছে, অর্থাৎ 8 লাখ টাকা। এই 8 লাখ টাকাই হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। তার মানে এটা আমরা বুঝতে পারি ফিউচার ভ্যালু দেওয়া আছে। এখন কোন সূত্রটা, এটা কি নর্মাল সূত্র হবে না ওই যে আরেকটা সূত্র, যে অঙ্কের মধ্যে যদি চক্রবৃদ্ধি কথা বলা থাকে সেক্ষেত্রে ওই সূত্রটা, অর্থাৎ সূত্রে এম ব্যবহার করতে হবে। আই যেখানে আছে সেখানে কি ব্যবহার করতে হবে, ডিভাইডেড এম ব্যবহার করতে হবে। এন যেখানে আছে গুণ করতে হবে কি, এম ব্যবহার করতে হবে, গুণ। তো সেক্ষেত্রে আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তো যেহেতু আমি অঙ্কটা করব সেক্ষেত্রে কিন্তু আমি এটা মুছে ফেললাম। তো অঙ্কটা যদি আমরা করে ফেলি, দেখো একটু খেয়াল করো। তো আমরা এতটুকু অংশ সমাধান করব। এই অংশ সমাধান করতে গেলে আমাদের যে সূত্রটা একটু সবাই দেখে নেই, যে আমাদের ফিউচার অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, অর্থাৎ ফিউচার ভ্যালু যেহেতু দেওয়া আছে। আর একটা জিনিস হচ্ছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলছে, তার মানে চক্রবৃদ্ধির সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমি লিখতে পারি পিবি ইকুয়াল এফ বি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড, কিন্তু এম ব্যবহার করেছি, এন এর সাথে গুণ করব কি এম। কেন ব্যবহার করেছি, কারণ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলেছে সেজন্য। তার মানে এখানে ফিউচার ভ্যালুর মান কত দেওয়া আছে, 8 লাখ। তো 8 লাখ টাকা এখানে লিখলাম। আই এর মান দেওয়া আছে কত, 10% বা 0.10। এরপরে দেখো এন কত, নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছর, কত বছর, 8 বছর। এখানে আমরা লিখবো কত, 8 বছর। এরপরে দেখো এম, এম মানে কি, এখানে চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক বলেছে। তো অর্ধবার্ষিক মানে কি, বছরে কয়বার চক্রবৃদ্ধি, কয়বার গণনা করতে হবে, সুদ কয়বার দিতে হবে, 2 বার। অর্ধবার্ষিক যদি বলে তখন বছরে কয়বার হবে, 2 বার। তো এখন এখানে হবে কি 2 এম এর মান। তাহলে আমরা এই মানগুলো যদি বসায় ক্যালকুলেশন করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এফ বি ইকুয়াল, অর্থাৎ এখানে 8 লাখ টাকা লিখবে। এবার 1 প্লাস আই, আই মানে হচ্ছে 0.10, এখানে এম মানে হচ্ছে 2। একটু খেয়াল করো, 8 গুণ কত হচ্ছে 2। তো আমরা ক্যালকুলেশন করার সময় অবশ্যই পাওয়ারটা আগে গুণ করে নিব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো একটু খেয়াল করি, আমরা এর সাথে সাথে ক্যালকুলেশনটা করে নেই। তো 1 প্লাস, অর্থাৎ আমি এভাবে রেখে দিলাম। তোমরা একটু সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে ক্যালকুলেশন করে নেবে। 8 দ্বিগুণে কত, 16। তার মানে আমি এখানে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে কত আসতেছে, 3,66,000, 3,66,489 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে যে 8 বছর পরে যদি সেরকম টাকা পায়, তাহলে সে যদি 8 লাখ টাকা পেতে চায় তখন কিন্তু তার বর্তমানে টাকা রাখতে হচ্ছে কত করে, 3,66,489 টাকা। তাহলে 489 টাকা কিন্তু তার রাখতে হচ্ছে। তো এখানে আমি যদি বলি যে সে 8 বছর পর যদি 8 লাখ টাকা পেতে চান তাহলে তার বর্তমানে কত টাকা করে রাখতে হচ্ছে, 3,66,489 টাকা। আমরা একটা কন্ডিশনে বলেছিলাম বর্তমান মূল্যের চেয়ে ভবিষ্যৎ মূল্য কি হয়, বেশি হয়। এখানেও তাই লেখা আছে। দেখো বর্তমান মূল্য আমার কত বের হয়েছে, 3,66,489 টাকা। আর ভবিষ্যৎ মূল্য কত, 8 লাখ টাকা, অবশ্যই কি বেশি। তো আমরা এই যে গ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমাদের এটাই হবে যে 3,66,489 টাকা যদি এটা রাখা হয় তাহলে 8 বছর পর অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংক থেকে সে 8 লাখ টাকা পাবেন। তাহলে আমরা এটা সমাধান সবাই বুঝতে পেরেছি। তো এখন আমরা নেক্সট কোশ্চেনের সমাধান করব। তো নেক্সট কি বলা হয়েছিল, কোশ্চেনটা আমাদের কি মনে আছে? তো কোশ্চেনটা এরকম ছিল যে কোন প্রকল্পে বা তার জন্য কোথায় বিনিয়োগ করা লাভজনক হবে। মিস্টার শফিকের জন্য কোথায় বিনিয়োগ, এখানে দুটি অপশন ছিল। একটি হচ্ছে ব্যাংকে টাকা জমা রাখা, আর একটা হচ্ছে সরকারি বন্ডে বিনিয়োগ করা। এই দুটি ক্ষেত্রে
মিস্টার শফিক কোথায় বিনিয়োগ করবে? অবশ্যই যেখান থেকে সে বেশি টাকা আর্ন করবে সেখানে সে বিনিয়োগ করবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু গ নম্বরে একটা আনসার পেয়েছি, ওই আনসারের সাথে আমরা যে এখন যেটা বের করব সেটা কিন্তু কাজে লাগবে। আমাদের এইখানে একটু কথা ছিল উদ্দীপক, যদি তোমরা খেয়াল করতে, এই উদ্দীপকটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে অথবা উক্ত টাকা। উক্ত টাকা বলতে কি বুঝি? অর্থাৎ গ নম্বরে আমরা গ হতে পেয়েছিলাম যে টাকাটা, গ হতে আমি কত পেয়েছিলাম? 3,66,489 টাকা। এইটা কিন্তু আমাদের গ নম্বর অ্যান্সার করতে গেলে অবশ্যই এই টাকাটা লাগবে, কারণ উক্ত টাকা। উক্ত টাকা বলতে কি? ব্যাংকে যে টাকা জমা রাখা হয়েছে তার যে প্রেজেন্ট ভ্যালুটা, সেই প্রেজেন্ট ভ্যালুটাই কিন্তু এখানে আসবে। অনেকেই 8 লাখ টাকা দিয়ে করবে, বাট অঙ্ক হবে না। এখানে কিন্তু এই উদ্দীপকটা দেওয়ার মানে হচ্ছে যে তোমরা যাতে ভুল না করো, যে বলা হচ্ছে উক্ত টাকা। উক্ত টাকা বলতে আমরা কি বুঝে থাকি? এই যে গ নম্বর যে অ্যান্সার প্রেজেন্ট ভ্যালু যে টাকাটা, সেই টাকাটাই কিন্তু এখানে কাউন্ট করতে হবে। একটু খেয়াল করবে, আমি আবার বলছি যে এখানে বলা হচ্ছে উদ্দীপকে উক্ত টাকায় 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 8 বছর মেয়াদী সরকারি বন্ড কিনবেন কিনা তাও তিনি ভাবছেন। তাহলে এখন আমরা এক্ষেত্রে আসলে কোন মূল্যটা বের করতে হবে? এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? খেয়াল করো যে এখানে বলা হয়েছিল যে 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 8 বছর মেয়াদি সরকারি বন্ড কিনবেন কিনা তাও ভাবছেন। তো কোথায় বিনিয়োগ করবে? এটার জন্য বন্ডের ভবিষ্যৎ মূল্য জানা দরকার না? দেখো, আমাদের এখানে একটা কথা বলাই হয়েছে যে 8 বছর পর সে কত টাকা পাবে? 8 লাখ টাকা। কোথায়? ব্যাংকে। তাহলে ব্যাংকের একটা অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমার দরকার কি? বন্ডে। তো এখন বন্ডের মূল্য দেখবো যে আসলে বন্ডে বিনিয়োগ করলে সে কত টাকা পাচ্ছে। তো সেক্ষেত্রে যদি দেখি বন্ডে সে বেশি পাচ্ছে, তাহলে বন্ডে বিনিয়োগ করা ভালো। যদি ব্যাংকে টাকা বেশি জমা রেখে বেশি টাকা পাচ্ছে, সেটা তার জন্য ভালো। তাই এই জন্য আমরা বন্ডের কি বের করতে হবে? ফিউচার ভ্যালু বের করতে হবে। বন্ডের কি কোন মূল্য বের করতে হবে? ফিউচার ভ্যালু। এটাও আর আসলে বোঝার আর একটা উপায় আছে যে কিভাবে কোন মূল্যটা বের করতে হবে। দেখো, আমি বলছিলাম উক্ত টাকা। উক্ত টাকা মানে কি? প্রেজেন্ট ভ্যালু। তার মানে প্রেজেন্ট ভ্যালু যেহেতু দেওয়া আছে, তার মানে কি? ফিউচার ভ্যালু বের করতে হবে। ওকে, তো আমরা শুরু করি। এক্ষেত্রে আমাদের সূত্রটা হবে কি? ফিউচার ভ্যালুর সূত্র। এফবি ইকুয়াল, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি? পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার কি? এন। তবে এখানেও কিন্তু এম ব্যবহার করতে হবে। কারণ কি? কিসের কারণে এম ব্যবহার করেছি? এখানে কিন্তু ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলা আছে। কি বলা হয়েছে? ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। এর আগে ছিল অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, এটাও চক্রবৃদ্ধি ছিল, আর এটাও কি? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি থাকলেই আমরা সূত্রে কি ব্যবহার করি? আই এর নিচে ডিভাইডেড, অর্থাৎ আই ডিভাইডেড এম হয়ে যায়, এন এর সাথে গুণ এম হয়ে যায়। একটু খেয়াল করবে। তো এক্ষেত্রে আমাদের পিবি যেটা আমরা গত নাম্বার হতে পেয়েছি 3,66,489 টাকা, এটা আমরা পেয়েছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু আই এর মানটা একটু ডিফারেন্স, কারণ ওইখানে ছিল 10%, এখানে কত? 9%। এটাকে আমরা পয়েন্ট করলে 0.09। খেয়াল করবে। এরপরে এন মানে কি? একই, 8 বছর। এরপরে এম, এম মানে হচ্ছে এখানেও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস পর পর সুদ দিতে হবে, অর্থাৎ বছরে একাধিকবার। অর্থাৎ ত্রৈমাসিক মানে হচ্ছে কি? 3 মাস পর পর। তাহলে বছরে কয়বার দিতে হয়? 4 বার। বছরে কয়বার? 4 বার। তাহলে এম এর মান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। ওকে, তো আমরা মানটি বসাই। তো দেখো 3,66,000 লিখবে, 3,66,489 ইন্টু 1 প্লাস আই। আই মানে হচ্ছে কত? 0.09। এম মানে হচ্ছে কত? 4। এন 8 গুণ হচ্ছে কত? 4। এক্ষেত্রে আমরা এভাবে ক্যালকুলেশন করবো 3,66,489। তো আগে আমরা বলছিলাম পাওয়ারটা অবশ্যই গুণ করে নিবে। 0.09, 4 এখানে 4 8 32। অর্থাৎ এখানে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 7,46,000, 7,46,942 পয়েন্ট সামথিং। তো এত টাকা একটু আমি পয়েন্টের পর নিলাম না। ওকে, এখন আসো আমাদের দুটি যে এখানে বিনিয়োগের দুটি মাধ্যম ছিল, দুটি জায়গায় বিনিয়োগ করা যেত, একটা হচ্ছে ব্যাংকে আর একটা হচ্ছে সরকারি বন্ডে। সেক্ষেত্রে আমি যদি ব্যাংকে বিনিয়োগ করি তাহলে মিস্টার শফিক সাহেব ব্যাংকে বিনিয়োগ করলে সে পাবে 8 লাখ, 8 বছর পরে 8 লাখ টাকা পাবে ওই 3,66,489 টাকা যদি বিনিয়োগ করে। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যদি সে সরকারি বন্ডে বিনিয়োগ করে সেক্ষেত্রে সে পাচ্ছে কত টাকা?
7,46,942 টাকা। তাহলে আমি দেখতেই পেলাম যে ব্যাংকে সে টাকা কি পাচ্ছে, বেশি পাচ্ছে। তো ব্যাংকে অবশ্যই তার জন্য বিনিয়োগ করা কি হবে, লাভজনক হবে। তো এটি করার পর অবশ্যই মন্তব্য লিখবে যে মিস্টার শফিক সাহেবের জন্য ব্যাংকে টাকা জমা রাখা সবচেয়ে লাভজনক হবে, কারণ সরকারি বন্ডে বিনিয়োগ করলে সে পাচ্ছে 7,46,942 টাকা, আর ব্যাংকে বিনিয়োগ করলে সে পাচ্ছে কত টাকা, 8 লাখ টাকা। সেক্ষেত্রে অবশ্যই কি বেশি। তো এই জন্য মিস্টার শফিক সাহেবের জন্য ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে। এটাই ছিল আমাদের আজকের যে প্রশ্নটা ছিল, এটির সমাধান। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা সবাই একটু এর পরে যদি কেউ অনলাইনে আসো তো এখন না করতে পেরে পরেও করে নিতে পারবে। তো অ্যান্সারটা অবশ্যই জানিয়ে দেবে, বা কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিয়ে দেবে। তো দেখো আমি আরেকটা তোমাদের উদ্দীপক দেখাচ্ছি, সেটা থেকে আমরা আরেকটা সমাধান করব। তো একটু খেয়াল করো, আমরা এতক্ষণে কি শিখলাম, যে বর্তমান মূল্য কিভাবে বের করে, ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করে। তো এক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধির সূত্রটা দেখেছিলাম। তো চক্রবৃদ্ধির সূত্র ব্যবহার করেছিলাম। তো এখন নর্মাল নিয়মে আমি একটু যাচ্ছি, অর্থাৎ নর্মালভাবে অনেক সময় থাকে বর্তমান মূল্য বের করো বা ভবিষ্যৎ মূল্য বের করো, সেক্ষেত্রে আসলে কিভাবে করব। তো দেখো ছোট একটা উদ্দীপক, যে যদি বলি মিস্টার মাহবুব মিস্টার মাহবুব 5 বছর পরে মিস্টার মাহবুব 5 বছর পরে একটি গাড়ি কিনতে চান। তো সেক্ষেত্রে সে গাড়ি কিনতে চায়, সেক্ষেত্রে কি করবে সে, ওই গাড়ির সেই সময় ওই গাড়ির মূল্য হবে, ওই গাড়ির মূল্য হবে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। ওই গাড়িটি কিনতে হলে তাকে 12% সুদের হারে টাকা সঞ্চয় করতে হবে। ওই গাড়িটি কিনতে হলে তাকে 12% সুদের হারে টাকা জমা করতে হবে। 12% সুদের হারে টাকা জমা করতে হবে। তো এতটুকু আমাদের উদ্দীপক। খেয়াল করো উদ্দীপকটা আমি আবার বলছি। মিস্টার মাহবুব 5 বছর পরে একটি গাড়ি কিনতে চান। সেই সময় অর্থাৎ যখন সে কিনবে, অর্থাৎ 5 বছর পরে ওই গাড়ির মূল্য হবে 10 লক্ষ টাকা। আমি কিন্তু সহজেই আসলে বুঝতে পারি। দেখো এখানে হচ্ছে 5 বছর পরে ওই গাড়ির মূল্য হবে 10 লক্ষ, তার মানে কি এটা বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য? তো 5 বছর পরে বলা হয়েছে, তার মানে এটা কি ভবিষ্যৎ মূল্য। ওই গাড়িটি কিনতে হলে তাকে 12% সুদের হারে টাকা জমা করতে হবে। তো যাই হোক, এখন আমরা কোশ্চেনে যাই। গ নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখব। তো কোশ্চেনটা ছিল যে গাড়ি কিনতে মিস্টার মাহবুব গাড়িটি কিনতে বর্তমানে কত টাকা জমা করবেন? কত টাকা জমা করবেন? তো এখানে বলা হয়েছে যে বর্তমান কথাটা এখানে উল্লেখ করা হয়েছে, কারণ কি বর্তমান অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে।
তো মিস্টার মাহবুব যদি 5 বছর পরে গাড়ি কিনতে চান সেক্ষেত্রে তার টাকা লাগতেছে কত, 10 লক্ষ। তার মানে এখানে কি ফিউচার ভ্যালু দেওয়া আছে, তার মানে আমাকে কি বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। ওকে, তো আমরা তাহলে এখন দেখি এটার কোশ্চেনটা আমরা বুঝলাম। এর পরের কোশ্চেনটি ছিল যে 15% সুদের হারে 15% সুদের হারে 15% সুদের হারে 4 লাখ টাকা ব্যাংকে জমা দিলে 4 লাখ টাকা ব্যাংকে জমা দিলে স্যার দেখা যায় 15% সুদের হারে 4 লাখ টাকা ব্যাংকে জমা দিলে নির্ধারিত সময়ে গাড়িটি কেনা কি সম্ভব? তো এখানে সম্ভব কিনা সেটা আমাদের জানতে হবে। তো দেখো মিস্টার মাহবুব গাড়িটি কিনতে বর্তমানে কত টাকা, অর্থাৎ আমি বর্তমানে আমি একদম সহজ একটা অঙ্ক যে 5 বছর পরে যে মূল্যটা, দেখো একটু সবাই যারা ফার্স্ট ইয়ার থাকো তাদের জন্য সুবিধা হবে বুঝতে যে এটা আসলে কি বলা হয়েছে, যে 5 বছর পরে, তার মানে তার টাকা লাগতেছে কত, 10 লক্ষ টাকা। আমি সহজেই বুঝতে পারলাম যে এখানে কি ফিউচার ভ্যালু দেওয়া আছে। তো ফিউচার ভ্যালু দেওয়া থাকলে আমাকে কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আর একটা কোশ্চেন দেখো, এখন কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে বর্তমানে কত টাকা জমা রাখতে, তাহলে তো আমার খুব বুঝতে খুবই সহজ হবে যে বর্তমানে আমাকে কোন মূল্যটা বের করতে হবে। তো এখন দেখো, তো বর্তমানে কোন মূল্যটা বের করতে হবে সেটা আমরা দেখব। তো দেখো আমাদের বর্তমান মূল্য যেটা বের করব, তো পিভি ইকুয়াল এফবি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার হচ্ছে এন। তো আমরা এখানে ফিউচার ভ্যালু যেটা দেওয়া আছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দেওয়া আছে। এরপরে আই মানে হচ্ছে কি সুদের হার কত পার্সেন্ট, 12% বা 0.12। এরপরে এন মানি কত, 5 বছর। এন মানি হচ্ছে কত বছর, 5 বছর। তো এতটুকুই মান, কারণ এখানে আমি চক্রবৃদ্ধি সূত্র ইউজ করবো না, এখানে নর্মাল সূত্র ব্যবহার করতে হবে, কারণ বর্তমান মূল্য এখানে তো এরকম চক্রবৃদ্ধি কোনো কথা বলা নেই। সেক্ষেত্রে দেখো ফিউচার ভ্যালু অর্থাৎ এখানে কত হবে, 10 লক্ষ টাকা। আই মানি হচ্ছে 0.12 অর্থাৎ এন মানে এন এর মান কত, 5। তো দেখো এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 5,67,427, 5,67,427 পয়েন্ট সামথিং, আমি 27 পর্যন্ত নিলাম। তো এখানে 5 লক্ষ যেটা আমরা দেখতে পেলাম যে 5,67,427 টাকা, অর্থাৎ যদি আমি 5 বছর পরে 10 লক্ষ টাকা পেতে চাই সেক্ষেত্রে আমার প্রতি বছরে বর্তমানে টাকা জমা রাখতে হচ্ছে 5,67,427 টাকা। তো এতটুকুই আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করলাম। এরপরে দেখো পরের কোশ্চেনটি বলা হয়েছে, এখানে কিন্তু উদ্দীপক অর্থাৎ কোশ্চেনের মধ্যেই আমাদের ইনফরমেশন দেওয়া আছে 5% সুদের হারে 4 লাখ টাকা ব্যাংকে জমা দিলে নির্ধারিত সময়ে গাড়িটি কেনা কি সম্ভব হবে কিনা। তাহলে আসলে আমরা এটা কিভাবে বের করব। তো এইখানে যে টাকাটা দেওয়া আছে অর্থাৎ 15% সুদের হারে 4 লাখ টাকা ব্যাংকে জমা দিলে অর্থাৎ বর্তমানেই বলা হয়েছে। তো ব্যাংকে জমা দিলে আসলে কি এই 10 লক্ষ টাকা হবে কিনা সেটা আমরা কম্পেয়ার করব। যদি 10 লক্ষ টাকা হয় 4 লাখ টাকা জমা দিয়ে, তাহলে তার জন্য গাড়িটি কেনা কি হবে, সম্ভব হবে। আর যদি 10 লক্ষ টাকা জমা না হয় বা আমরা অঙ্কটা করে যদি না পাই, তাহলে কিন্তু তার জন্য গাড়িটি ক্রয় করা সম্ভব না। কারণ কি গাড়িটি কিনতে হলে তার কত লক্ষ টাকা দরকার, 10 লক্ষ টাকা দরকার। সেক্ষেত্রে আমরা অঙ্কটা করে দেখব আসলে 10 লক্ষ টাকা হয় কি না। সেক্ষেত্রে আমাকে এখানে কি বের করতে হবে, ফিউচার ভ্যালু বের করতে হবে। কিভাবে বুঝলাম যে ফিউচার ভ্যালু বের করতে হবে, কারণ কি এখানে তোমাকে কোশ্চেনের মধ্যেই বলা হয়েছে 15% সুদে সে 4 লাখ টাকা যদি ব্যাংকে জমা রাখে তাহলে তার কত হবে। তো এক্ষেত্রে আমরা যখন করব তাহলে এক্ষেত্রে ফিউচার ভ্যালু ইকুয়াল
পিবি ইন্টু 1 প্লাস আই, এটা হোলটার পাওয়ার হচ্ছে এন। সেক্ষেত্রে পিবি ইকুয়াল আমাদের কোশ্চেনে, এটা কিন্তু উদ্দীপকে না, কোশ্চেনে দেওয়া আছে, একটু খেয়াল করবে। কোশ্চেনে আমি দিয়েছিলাম কত টাকা, 4 লক্ষ টাকা। এখানে প্রেজেন্ট ভ্যালু কত, 4 লক্ষ টাকা। প্রেজেন্ট ভ্যালু কত, 4 লক্ষ টাকা। এবং এখানে সুদের হার অর্থাৎ আই, সুদের হার কত পার্সেন্ট, 15% ছিল, 0.15। এরপরে দেখো এন, এন মানে হচ্ছে কি, সময়কে নির্দেশ করেছে। তো সময় কত বছর, 5 বছর, এটির কোনো চেঞ্জ নেই, তো 5 বছর। তো এখন আমরা মানটি বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে কত, 4 লক্ষ টাকা। এরপর দেখো 1 প্লাস আই, আই মানে হচ্ছে 0.15, এন মানে হচ্ছে সময়, সময় কত 5, এটার পাওয়ার। তা এটা আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের আনসারটা কি হবে, 8,04,542 টাকা, 542 টাকা। একটু খেয়াল করবে, আমি বলছিলাম কম্পেয়ার করবো কার সাথে, এই 10 লক্ষ টাকার সাথে। যদি আমরা দেখি সে যদি 4 লক্ষ টাকা প্রতি বছরে জমা করে 5 বছর পর যদি 10 লক্ষ টাকা পেত, তাহলে গাড়িটি কিনতে পারত। তা আমরা অঙ্ক করে দেখতে পেলাম যে এখানে যদি সে 4 লাখ টাকা করে জমা রাখে, সেক্ষেত্রে টাকা পাচ্ছে কত করে, অর্থাৎ 5 বছর পরে টাকা পাচ্ছে 8,04,542 টাকা। সেক্ষেত্রে তার 10 লক্ষ টাকা হচ্ছে না। সো আমরা সহজেই বুঝতে পারলাম যে এখানে সে আসলে কি গাড়িটি কিনতে পারবে না, কারণ যদি 10 লক্ষ টাকা হতো তাহলে সে কি গাড়িটি কিনতে পারত। তার স্বপ্নই রয়ে গেল, আসলে গাড়িটি কিনতে পারলো না। তো যাই হোক, তা আমরা অঙ্কটা করে বুঝতে পারলাম যে গাড়িটি কেনা তার পক্ষে, আমরা মন্তব্যে লিখব যে গাড়িটি কেনা তার পক্ষে সম্ভব নয়, কারণ সে 10 লক্ষ টাকা জমা করতে পারেনি। কারণ গাড়িটির মূল্য কত ছিল, 10 লক্ষ টাকা। তো এক্ষেত্রে 10 লক্ষ টাকা থেকে কিছু টাকা কম আছে, এজন্য কিন্তু সে কিনতে পারলো না। তাহলে আমরা মন্তব্যে এটাই লিখব যে গাড়িটি কেনা তার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, আজকে এই আমরা কি করলাম, অর্থাৎ বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, নর্মাল নিয়মে, যে এটা লাস্ট অঙ্কটা করলাম। আর ফার্স্ট যেটা করছি একটু কঠিন ছিল, বলতে কি চক্রবৃদ্ধি ছিল। সেক্ষেত্রে তোমরা সহজেই বুঝতে পারছো, একটা ছিল অর্ধবার্ষিক, একটা হচ্ছে ত্রৈমাসিক। যদি এরকম থাকে তো সেক্ষেত্রে আমরা এভাবে করব। ঠিক আছে, তো যাই হোক, আজকের আশা করি সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আমি আগামী ক্লাসে, অর্থাৎ কালকে আবার ক্লাস আছে 10:50 সময় সকাল। তো সেক্ষেত্রে আমি কিস্তি বা ঋণের পরিমাণ কিভাবে নির্ণয় করে আমরা সেটা তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই আজকে ভালো থাকবে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। 10 মিনিট।